টানা তৃতীয়বার ক্ষমতায় এসে মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে নতুন মুখকে প্রাধান্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান মন্ত্রিসভার প্রভাবশালী ও আলোচিত মন্ত্রীদের বেশিরভাগই বাদ পড়েছেন নতুন মন্ত্রিসভায়। ৪৭ সদস্যের এই মন্ত্রিসভায় বিদায়ী মন্ত্রীদের মধ্যে মাত্র ১৪ জন জায়গা পাচ্ছেন। ২৪ জন মন্ত্রীর মধ্যে ৮ জনই নতুন মুখ। মন্ত্রিসভায় শপথের আগের দিন রোববার সচিবালয়ে নতুন মন্ত্রিসভার আকার নিয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এতে দেখা গেছে ৪৭ সদস্যের নতুন মন্ত্রিসভায় জায়গা হচ্ছে না বর্তমানের বেশিরভাগ প্রভাবশালী মন্ত্রীর। এখনকার ২৮ জন মন্ত্রীর মধ্যে বাদ পড়ছেন ২৩ জন। বাদের তালিকায় তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, খন্দকার মোশাররফ হোসেন, শাহজাহান খান, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কামরুল ইসলাম, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুসহ অনেকে। নতুন মন্ত্রিসভায় স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন তাজুল ইসলাম, পররাষ্ট্রে আসছেন আব্দুল মোমেন, বাণিজ্য টিপু মুন্সি, শিল্প নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং শিক্ষামন্ত্রী হচ্ছেন দীপুমণি। এছাড়া খাদ্যমন্ত্রী হচ্ছেন সাধন চন্দ্র মজুমদার, গণপূর্ত সম রেজাউল করিম ও পরিবেশ শাহাবুদ্দিন এবং রেলপথ মন্ত্রণালয় পাচ্ছেন নুরুল ইসলাম সুজন। নতুন জন মানে করা চেয়ারে বসলে তো আগের জন শেষ। প্রজ্ঞাপন তো ইনশাল্লাহ কালকে জারি হয়ে যাবে, হয়তো শপথও কালকে হয়ে যাবে। আনুষ্ঠানিকভাবে ওই নতুন জন শপথ গ্রহণের পরে আগের জনের টার্মিনেশন হবে। নতুন মন্ত্রিসভাতেও আগের দায়িত্বে থাকছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, আনিসুল হক, আকামা মোজাম্মেল হক, মোস্তফা জব্বার ও ইয়াফেস ওসমান। আর বীর বাহাদুর শৈ সিং ও সাইফুজ্জামান চৌধুরী পদোন্নতি পেয়ে মন্ত্রী হচ্ছেন। নতুন সরকারের মন্ত্রিসভায় ২৪ মন্ত্রীর মধ্যে একেবারে নতুন যুক্ত হয়েছেন ৮ জন, আর ১৯ জন প্রতিমন্ত্রীর মধ্যে ১৫ জনই নতুন মুখ। ৩ উপমন্ত্রী সবাই এবারই প্রথম জায়গা পেয়েছেন মন্ত্রিসভায়। সব মিলিয়ে ২৬ নতুন মুখ এবারই প্রথম যুক্ত হচ্ছেন মন্ত্রিসভায়। আরিফুল ইসলাম মিঠু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যবসা বাণিজ্যের সঠিক সিদ্ধান্ত নিতে বিগত বছরগুলোতে আপনার পাশে ছিল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। কাঁচা বাজার থেকে শেয়ার বাজার, স্থানীয় থেকে আন্তর্জাতিক, অর্থনীতির যে কোনো সংবাদ সবচেয়ে দ্রুত এবং নির্ভরযোগ্যভাবে তুলে এনেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। তাই সাথে থাকুন আগামী দিনগুলোতেও। এডিটর স্পিক সৌজন্যে ফ্যালকন MSGI 5। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, ২৪ ঘন্টায় খবর। নতুন মন্ত্রিসভা নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কার্যকরী সভাপতি জনাব মঈনুদ্দিন খান বাদল এবং সাবেক সচিব আবু আল্লাহ মোহাম্মদ শহীদ খানের আমাদের সঙ্গে থাকার কথা, কিন্তু তিনি হয়তো পরে যোগ দিচ্ছেন। জনাব মঈনুদ্দিন খান বাদল, নতুন মন্ত্রিসভা নিয়ে আপনার মতামত একটু জানতে চাইব। তার আগে আমি একটি বিষয় যা দেখছিলাম সামাজিক গণমাধ্যমে এবং অন্যান্য জায়গায়ও আলোচনায় ঠাঁই পাচ্ছে, সেটি হচ্ছে সাবেক এবং বর্তমান বামপন্থীরা কেউই মন্ত্রিসভায় থাকছেন না। এটি কি সরকারের একটি সিদ্ধান্ত এরকম যে না, এখন আর সমাজতান্ত্রিক দলগুলোর বা সমাজতান্ত্রিক মনোভাবের যারা আছেন তাদের দেশ পরিচালনায় অন্তর্ভুক্ত করা হবে না, এরকমটা মনে হচ্ছে কিনা জনাব মঈনুদ্দিন খান বাদল? ধন্যবাদ। সমাজতন্ত্রীদের প্রয়োজন আছে কিনা এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারবো না। তার কারণ হলো যে গত মন্ত্রিসভায় অধিকাংশ প্রবীণ যারা, তারা তো প্রায় সবাই এই নতুন মন্ত্রিসভায় নেই। সুতরাং সমাজতন্ত্রী প্রশ্নটা এটা বড় প্রশ্ন আমি মনে করি না। এই বিষয়টাতে আমি যে কথাটা বলতে চাই, আমি ইলেকশনের সময় বারবার বলতাম যে এবার ইলেকশনের ওয়ান অফ দ্য মেজর ইস্যু হলো পাসিং অফ দ্য ব্যাটন টু দ্য নিউ জেনারেশন। তার কারণটা হলো যে হোল ব্যাপারটা অনেকটু 400 মিটার রিলে রেসের মতো। আপনি একটা অংশে ভালো দৌড়ালেন, তারপরে গিয়ে দৌড়াতে পারলেন না,
in the whole process আপনি পরাজিত হবেন। So the omnipotent question was যে এরপরে কাকে দিয়ে যাবেন, কোন নবপ্রজন্মকে দিয়ে যাবেন। সেই অর্থে বিবেচনা করলে এই বর্তমান মন্ত্রিসভাটা দেখে আমার যেটা মনে হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী পাসিং অফ দ্য ব্যাটন টু দ্য নিউ জেনারেশন বিষয়টি বিশদভাবে মনে রেখেছেন। জনাব মনিউদ্দিন খান বাদল, এইটা আপনি পাসিং আউট দি ব্যাটেল আপনি বললেন, কিন্তু 2008 সালে মহাজোট সরকার গঠিত হওয়ার পর মন্ত্রিসভায় বিভিন্নভাবে মন্ত্রী প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন শরিক দলের সদস্যরা। এবার আমরা শরিক দলের সদস্যদের কাউকে মন্ত্রিসভায় দেখছি না। এই সিদ্ধান্তটি মানে কেবল আওয়ামী লীগের নেতাদের নিয়েই মন্ত্রিসভা গঠিত হচ্ছে, এই সিদ্ধান্তটিকে আপনি আসলে কিভাবে দেখছেন? আপনার এই বিষয়টি তো আমি প্রথমেই বললাম যে এই পাস্ট মন্ত্রিসভা থেকে সিনিয়র লোকজনরা, আপনারাই বলছেন প্রায় 23-24 জন তারা বাদ পড়েছেন। তো ওখানে সমাজতন্ত্রীরা বিশদভাবে বাদ পড়েছেন, এটা আমার কাছে খুব বড় বিবেচ্য বিষয় নয়। আরেকটি কথা বলে রাখি, যেটা পরবর্তীতে বললেন যে 14 দলের শরিকদের এবার মন্ত্রিসভায় দেখা যায়নি। এই বিষয়টাও আমি আরো নিরীক্ষা করে দেখতে চাই। আমি চট করে কোনো মন্তব্য করতে চাই না, এটা আরো নিরীক্ষা করে দেখার বিষয় যে কেন এই ঘটনাটি ঘটল। আবার আগামীতে সময় আছে, সেখানেও যদি মাননীয় প্রধানমন্ত্রীর কোনো বিশেষ পরিকল্পনা থাকে ওটা আমি জানি না। জনাব মনিউদ্দিন খান বাদল, আপনি তো নিশ্চয়ই যে সংবাদ সম্মেলন করে যে মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ে পাচ্ছেন সেটি যখন দেখছেন, তখন কি এরকম মনে হচ্ছে যে এই মন্ত্রিসভার আরও সদস্য খুব শীঘ্রই আসতে পারেন? অথবা আমি যদি প্রশ্নটি এমনভাবে করি যে এই মন্ত্রিসভার কলবর বাড়ার বিশেষ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রয়েছে যাতে আসলে আমরা পূর্ণমন্ত্রী পাইনি, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী রয়েছেন, সেসব ক্ষেত্রে আপনি মনে করেন যে খুব শিগগিরই আবার এই মন্ত্রিসভায় সংযোজন হতে পারে, নাকি এর ক্ষেত্রে কিছুটা দেরি হবে বলে আপনি মনে করেন? জনাব মনিউদ্দিন খান বাদল। আপনি যেটা বললেন আমার নিজস্ব ধারণা কলবর বৃদ্ধি পাবে। আপনার নিজস্ব ধারণা যে কলবর বৃদ্ধি পাবে না? শুনছেন কিনা জানি না, বৃদ্ধি পাবে 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 এইবারই প্রথম সংসদ সদস্য হয়ে যারা মন্ত্রী হলেন তাদের প্রসঙ্গে একটু জানতে চাইছিলাম। চট করে যদি বলি, জনাব এ কে আব্দুল মোমেন, জনাব এ কে মেনামুল হক শামীম, জনাব মহিবুল হাসান চৌধুরী নওফেল, এই যে তাদের বাংলাদেশের নীতি নির্ধারণী পর্যায়ে সরকারের মধ্যে থাকা, সেটির ক্ষেত্রে আপনার পর্যবেক্ষণ একটু শুনবো। জনাব মনিউদ্দিন খান বাদল। দেখুন, আপনাকে পরিষ্কারভাবে বলি, যেমন মোমেন সাহেব, এটা তো আমি বলবো নেত্রীর এ ভেরি গুড চয়েস, কারণ ফরেন মিনিস্ট্রি লিটল বিট টেকনিক্যাল and he is a thoroughbred gentleman, at the same time a seasoned diplomat, এবং তার উপরে নিউ ইয়র্কের মতো জায়গায় দীর্ঘ সময় কাটানোর কারণে বিশ্ব কূটনৈতিক মণ্ডলটা তার কাছে ভালোভাবে পরিচিত। সো আই হোপ দ্যাট ইজ এ ভেরি গুড চয়েস, এবং সে তার কাজটা ভালো মতোই করতে পারবে। আপনি যদি আমার বন্ধু মহিউদ্দিন চৌধুরীর ছেলে নাফেলের কথা বলেন, ব্যারিস্টার মহিবুলের, সো দ্যাট ইজ অলসো এ গুড ডিসিশন। এদেরকে নার্চার করার, এদেরকে তৈরি করার, দিস ইজ গুড টাইম। এবং সেই ক্ষেত্রে এই যাদের নাম বললেন তারা একটা সময়ব্যাপী প্রধানমন্ত্রীর ছায়ার তলে
বড় হতে পারলে ফিউচারে তাদের অভিজ্ঞতা দিয়ে দেশকে অনেক কিছু দিতে পারবে। আর ওই কথাটা আপনাকে আমি বলি, দেয়ার ইজ অলওয়েজ এ ফার্স্ট টাইম। যারাই বলেন, যাদের কথাই বলেন, কোনো না কোনো সময় শুরু করতেই হবে। যারা শুরু করেছেন তারা অভিজ্ঞতায় ঋদ্ধ হবেন। দে উইল সার্ভ দ্য কান্ট্রি ইন এ বেটার ওয়ে, আমি এই প্রত্যাশা করি। জনাব মনিরুদ্দিন খান বাদল, আপনি মন্ত্রিসভা নিয়ে কথা বলছিলেন এবং আপনার প্রত্যাশার কথা জানাচ্ছিলেন। আপনার কাছে কি মনে হয় যে যারা নতুন মন্ত্রিসভায় যারা এসছেন তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি হবে, বা এই সরকারের জন্যই তৃতীয় মেয়াদে ক্ষমতায় পরপর তৃতীয় মেয়াদে ক্ষমতা আসার পর বড় চ্যালেঞ্জটা কি হতে পারে? দেখুন, আপনি ইতিহাসের রাজনীতির ছাত্র হিসেবে আমার চেয়ে ভালোভাবে ওয়াকেফল যে পার্লামেন্টারি পলিটিক্সে 3 বার একটানা ক্ষমতায় থাকা অত্যন্ত দুরূহ ব্যাপার। উপমহাদেশে এই কাজটি করেছিলেন জওহরলাল নেহরু। সো থিঙ্ক অ্যাবাউট হিজ স্টেচার অ্যান্ড আওয়ার স্টেচার। সো আমি বলবো আমার বন্ধুদের, পার্লামেন্ট মেম্বার্স এন্ড যারা মন্ত্রিসভার দায়িত্বে আছেন, ইট ইজ এ ভেরি টাফ টাস্ক। থার্ড টাইম ওই এটা অনেকটু ক্রিকেটের মতো, লাস্ট ইনিংসে ব্যাট করা অসম্ভব কঠিন। তাদের এই কঠিন কাজটি সতর্কতার সাথে করতে হবে। আরেকটু কি বলবেন যে কেন কাজটিকে আপনি আসলে কঠিন মনে করছেন? একই ধারাবাহিকতায় তো 5ম বছরের জায়গায় 6ষ্ঠ বছর থাকবে, মানে কেন পার্টিকুলারলি কাজটি এত কঠিন হয়ে উঠলো বলে আপনি মনে করছেন? কেন এটি লাস্ট ইনিংস, কেন এটি দ্বিতীয় ইনিংস না, তৃতীয় ইনিংস না? এটা এই জন্য বলছি, লাস্ট ইনিংসটা আমি ইচ্ছাকৃত ব্যবহার করেছি। যারা আমরা ফ্রিডম জেনারেশন, 70-এর উপরে বয়স চলে গেছে, আমি যদি বলি প্রধানমন্ত্রী 73, ফর এ বেঙ্গলি ওমেন 73 ইজ এ টাফ কল, ভেরি টাফ কল। সেখানে আমি বলছি আমার বন্ধুরা রাগ করার কোনো দরকার নেই, বাট আমি মনে করি আওয়ার ডেইজ আর নাম্বারড। এই যে এইবারের টেনিউর 5 বছর, এই 5 বছরও আপনারা অনেক কেয়ার দেখবেন না। সুতরাং আমি যেটা মনে করি, আফটার 5 years it will be a new situation, new leadership। তাদেরকেই সামাল দিতে হবে পরিস্থিতি। এই জন্য আমি এই একটা প্রজন্মের এটা শেষ কি বলবো, টেনিউর বলতে চেয়েছি। আরেকটি কথা বলি, ইট ইজ অ্যাবসলিউটলি পার্সোনাল। আমার কেন জানি এখন মনে হচ্ছে নির্বাচনের পরে আমরা কি আরেকটা চান্স নষ্ট করে ফেললাম কিনা। এই যে একটা হোমোজেনাস নেশন, তার মধ্যে কনফ্লিক্ট ও অ্যান্টাগনিস্টিক। আমি মনে করেছিলাম এই ইলেকশন প্রসেস অ্যাসিমিলেশনটা একটা ক্ষেত্র তৈরি করবে। এখন বিভিন্ন আচরণ দেখে মনে হচ্ছে দিস অ্যাসিমিলেশন প্রসেস অনেক প্রলম্বিত হবে, এবং এই যে আচরণ দেখছি তাতে এই কন্ট্রাডিকশনগুলো একটা ইন্টারাকশনের মধ্যে দিয়ে কম্প্রোমাইজ হওয়ার বদলে এটার কনফ্লিক্টিং নেচার যদি আরো শার্প হয়, তাহলে ফর দ্য নেশন, ফর আস এন্ড ফর এভরিবডি, এটা একটা টাফ সিচুয়েশন। বাদল ভাই, আমি একটু বোঝার জন্য একটু জানতে চাই যে আপনি কি মনে করছেন যে এই নির্বাচন এই বিভেদকে আরো উস্কে দিল, নাকি এই নির্বাচনের ফলে সেই বিভেদের কে শেষ করে দেওয়ার একটি ধাপ গেল? কোনটি আপনি মনে করছেন? এই উত্তরটা আমার চেয়ে ভালো তুমি দিতে পারবা। আমি শুধু এইটুক বলি
যেটুক বলা আমার পক্ষে উচিত, এই নির্বাচনটা সম্পর্কে, এর রেজাল্ট, এর ভবিষ্যৎ প্রকৃতি সম্পর্কে